নমস্কার বন্ধুরা। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের মিটিং চলছিল, তার ঠিক আগেই শুভেন্দু অধিকারী সাহেব নাকি ডিনার করে ফেলেছিলেন। তিনি আশা করেছিলেন মিটিং যখন শেষ হবে তখন রেগে মেগে অস্থির হয়ে জুনিয়র ডাক্তাররা সব বেরিয়ে আসবেন এবং আন্দোলনকে আরও তীব্র করার, রাজ্য সরকার তাদের দাবি না মানার কারণে আন্দোলন আরও দীর্ঘস্থায়ী করার, আরও ভয়ঙ্কর করার ডাক দেবেন এবং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফেও বিষোদ্গার করা হবে যে মিটিং ভেস্তে যাওয়ার কারণে তারাও হয়তো ক্ষোভ প্রকাশ করবে ইত্যাদি ইত্যাদি। এবং এরপরে লেট নাইটেই অধিকারী সাহেব বেরিয়ে যাবেন পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে এবং তারপরে যা যা হওয়ার অনেক কিছু করে 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 খুব হঠাৎ করে একটা ভাগ্যের ফেরে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যাবেন, এরকম নাকি পরিকল্পনা করেছিলেন। কিন্তু যখন মিটিং শেষ হলো, জুনিয়র ডাক্তাররা সব বেরিয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খুব শান্ত ধীর স্থিরভাবে কিভাবে মিটিং কত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং মিটিং কতটা ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিনে কিভাবে রাজ্য সরকার একটা একটা করে সবগুলি দাবি মেনে নিয়ে পুরো বিষয়টাকে একদম জলবৎ তরলং করে দেবে ইত্যাদি যখন বলছিলেন, তখন অধিকারী সাহেবের এমন কষ্ট হয় যে এই কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে তিনি নাকি কয়েকটা সিদ্ধান্ত নিয়েছেন। একটা হলো এই যে ডিনার করেছেন, ডিনার করে তারপরে উনি টিভির পর্দার সামনে বসার কারণেই নাকি সমস্ত ঝামেলা হয়েছে। এই কারণে তিনি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সোমবার রাতের পরে আর রাত্রিবেলা ডিনার করবেন না। তিনি রাত্রিবেলা এখন থেকে লাঞ্চ করবেন আর ডিনারটা করবেন দুপুরবেলায়। তো দুপুরবেলা ডিনার করলে পরে আর রাত্রিবেলা লাঞ্চ করলে ভবিষ্যতে আর এই ধরনের স্বপ্নভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বলে এটা নাকি ওনার বিশ্বাস এবং ওনার যারা সহকর্মীরা রয়েছেন, সহযাত্রীরা রয়েছেন, সহযোদ্ধারা রয়েছেন, সহবোদ্ধারা রয়েছেন, তারাও নাকি এরকমই পরামর্শ দিয়েছেন। তো উনি আশা করেছিলেন যে মঙ্গলবার দুপুরবেলা যদি উনি ডিনারটা করেন তাহলে হয়তো সুপ্রিম কোর্ট থেকে অত্যন্ত কড়া কোনো ঘোষণা আসবে যেগুলো রাজ্য সরকারের সিংহাসনটাকে টলমল করে দেবে। মুখ্যমন্ত্রী এরপরে সিংহাসনটাকে আঁকড়ে ধরেও বসে থাকতে পারবেন না, এরকম কিছু। কিন্তু মঙ্গলবার দিন দুপুরবেলায় যখন সুপ্রিম কোর্ট থেকে তথ্যগুলো আসতে থাকে তখন দেখা যায় সুপ্রিম কোর্ট কিভাবে সমস্যাটা সমাধান করা যায়, তার জন্য জুনিয়র ডাক্তারদেরকেও কিভাবে তাদের কাজে যোগদান করা যায় এবং তাদের দাবিগুলো বা তাদের সমস্যাগুলো কিভাবে রাজ্য সরকার পূরণ করে সমস্যার সমাধান করতে পারে তার একটা দিশা নির্দেশ দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে না সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীকে কোনো কড়া ভর্ৎসনা করেন, না রাজ্য সরকারকে টেনে নামানোর কোনো চেষ্টা করেন, না অন্য কোনো এরকম কোনো কিছু করে যাতে পশ্চিমবঙ্গে হঠাৎ করে একটা মারাত্মক রাজনৈতিক সংকট দেখা দেয়, এরকম কিছু করেনি। যার ফলে এখন দুপুরবেলাতে উনি ডিনার করবেন কিনা এ নিয়েও এখন প্রশ্ন দেখা দিয়েছে। এখন কি অনেকে বলছেন যে দুপুরবেলা এখন ডিনারও করা সম্ভব না, কারণ দুপুরবেলা ডিনার করলেও দেখা যাচ্ছে যে ফলপ্রসূ আপনার লাভদায়ক কোনো রেজাল্ট আসছে না। তার ফলে দুপুরবেলা ব্রেকফাস্টটা করে নিতে পারেন আর হয়তো ঘুম থেকে উঠে সকালবেলা এই ডিনারটা সেরে নেবেন, এরকম করে আর কি ওনার এখন ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্ট এগুলির টাইমিংসটা নিয়ে নতুন করে ওনাকে রুটিন তৈরি করতে হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে বঙ্গ রাজনীতিতে যে অনেকের অনেক আশা স্বপ্ন, হঠাৎ করে নেতা, হঠাৎ করে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া, হঠাৎ করে সরকার পরিবর্তন করে দেওয়া, হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া, হঠাৎ করে সরকার ভেঙে দেওয়া বা মুখ্যমন্ত্রীকে সিংহাসন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনার অনেকের যে স্বপ্ন এবং নিজেকে হঠাৎ করে একটা বিশাল জায়গাতে নিয়ে বসিয়ে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। আর ভেঙে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি তার যে একটা ভাবমূর্তি ছিল যে টেলিভিশনে আপনার ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ করে রেগে মেগে ইন্টারভিউ মঞ্চ ছেড়েই বেরিয়ে যাওয়া বা আপনার ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎ করে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসা, এই যে ওনার যে হঠাৎ করে রেগে যাওয়ার বা জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার কারণে সেখানে গাড়ি থেকে নেমে হঠাৎ করে একদম উত্তেজিত হয়ে যাওয়া, এই যে ওনার একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল যে ওনাকে হঠাৎ করে রাগিয়ে দেওয়া যায়
এবং ওনাকে হঠাৎ করে রাগিয়ে দিতে পারলে, ওনাকে দিয়ে কোনো উল্টাপাল্টা মন্তব্য করিয়ে নিতে পারলে এতে রাজনৈতিকভাবে ওনার দলকে এবং ওনার সরকারকে এবং ওনাকে বিপাকে ফেলা যায়, সেগুলিকে উনি ভেস্তে দিয়েছেন। উনি এই যাত্রাতে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে উনি এখনো পর্যন্ত একটা উল্টোপাল্টা কথা বলেননি, একটাও এমন কিছু করেনি যাতে পরিস্থিতিতে, মানে বলে না আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতন কিচ্ছু করেননি উনি। বরং উনি শান্ত ধীর স্থির ভাবে একদম স্নেহশীল একটা ভাবমূর্তি নিয়ে ডাক্তারদের কাছে গেলেন, তাদের সঙ্গে কথা বললেন ছোট ভাই ছোট বোন এরকম করে, বড় দিদি হিসেবে এসেছি এবং কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায়। তারপরে তাদেরকে তিনি বাড়িতে ডাকলেন, বাড়িতে ডেকে রাস্তার মধ্যে ওরা দাঁড়িয়ে যখন কথা বলছিল তখনও তিনি বারবার তাদেরকে স্নেহের ভঙ্গিমাতে উনি তাদেরকে বাড়িতে আসতে বললেন, কথা বলতে বললেন এবং কখনো উত্তেজিত হলেন না। তারা উত্তেজিত হলেও তাদের ছোট ভাই বোন, তারা তো উত্তেজিত হতে পারে, ওদের অভিজ্ঞতা কম, ওরা ছোট, এই কথাগুলো বলে বারবারই বিষয়টাকে মিনিমাইজ করে দিলেন। এবং এর পরেও যখন ওনার বাড়িতেও যখন মিটিং হলো না, তারপরেও রেগে মেগে কোনো কিছু উল্টোপাল্টা কথা বললেন না, বরং পরবর্তী সময়ে আবার মিটিংয়ে বসার জন্য তাদেরকে আমন্ত্রণ জানালেন এবং শেষ পর্যন্ত মিটিং করলেন। মিটিংটা করার সময়েও তিনি এমন কিছু বললেন না যাতে জুনিয়র ডাক্তাররা বেরিয়ে এসে বলতে পারেন যে মুখ্যমন্ত্রীর এই কথাতে আমরা অপমানিত হয়েছি, মুখ্যমন্ত্রীর ওই আচরণে আমরা ক্ষুব্ধ হয়েছি, এগুলো কিচ্ছু বলতে পারলো না জুনিয়র ডাক্তাররা। বরং তারা বললো যে এখনো পর্যন্ত যতটুকু তাদের দাবি পূরণ হয়েছে তাতে তারা এখনো ফুললি স্যাটিসফাইড না। বাকি যে কাজগুলো এখনো হয়নি রাজ্য সরকারের তরফে, সেগুলি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এটা তো স্বাভাবিক কথা, তারা আন্দোলনটা করেছেই তো তারা কিছু দাবি পূরণের জন্য। তো সুতরাং আন্দোলনটা তারা ততক্ষণ পর্যন্ত চালাবে যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকার তার কথাগুলো রাখে। কারণ সরকারকে আসলেই কেউ বিশ্বাস করতে চায় না। এটা আমাদের দেশে একটা দুর্ভাগ্য। আমাদের দেশে সরকারগুলো কথা দিয়ে কথা রাখে না বলেই সরকার এমনই একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। সে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার হোক, সে ত্রিপুরাতেই হোক, সে দিল্লিতে হোক, সে যেখানেই হোক না কেন, সরকার মানেই সে কথা দেবে, পিঠে হাত দিয়ে ভালো খারাপ বলে বুঝিয়ে দেবে, তারপর এই সমস্যা থেকে উতরিয়ে গেলে পরেই সে মুখ ঘুরিয়ে নেবে, এরকম একটা ভাবমূর্তি। ফলে জুনিয়র ডাক্তাররা যেটা বলেছে যে তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালাবে যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী ফুললি কথা রাখেন, এটা একদম সঠিক। আমি মনে করি এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু তারা একটা বারও বলেনি যে এই মিটিংয়ে কেউ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এই মিটিংয়ে কোনো রাগারাগি হয়েছে, মিটিংয়ে কোনো অপমানজনক কোনো ভাষা ব্যবহার করা হয়েছে বা কোনো ধরনের কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এই কথাগুলো কিন্তু তারা বলেনি। তার মানে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সমস্ত অফিসার মন্ত্রী যারা ছিলেন প্রত্যেকেই ধীর স্থির ভাবে সুন্দরভাবে মিটিংটাকে কমপ্লিট করেছেন এবং এরপরে মুখ্যমন্ত্রী বক্তব্যেও একদম সুন্দরভাবে সবকিছু সমাধান করার চেষ্টা করেছেন। বলেছেন যে সমস্যা আসবেই এবং সমস্যা এলে সমস্যাকে সমাধান করতে হবে। এই যে মুখ্যমন্ত্রীর এই ভূমিকাটা, এইটাকে আমি মনে করছি মানে অনেকটা এরকম মনে হয়েছে যে শুভেন্দু বাবুর যে স্বপ্নটা ছিল, স্বপ্নটা ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রী কেন রাখলেন না, কেন বকাবকি করলেন না, কেন হঠাৎ করে মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন না, কেন উল্টোপাল্টা কথা বললেন না? বললে তো আর কোনো কথা নেই, ডিনারটাও সাকসেসফুল হয়ে যেত। ডিনার পরবর্তী সময়ে অধিকারী সাহেবও বাড়ি থেকে বেরিয়ে আবার রণংদেহী মূর্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারতেন, পরবর্তী আন্দোলন সূচির ঘোষণা দিতে পারতেন। রাত্রিবেলা সারা রাত্র ঘন অন্ধকার ভেদ করে একদম দুর্ধর্ষ মহানায়কের মতন তিনি বঙ্গবাসীর সামনে আবার নতুন করে নতুন রূপে তিনি অবতীর্ণ হতে পারতেন। সেই স্বপ্নগুলো ভেস্তে গেছে। এবং এই যে এই একটা ঘটনাকে কেন্দ্র করে একজন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে দেওয়া, তার সরকারটাকে ভেঙে দেওয়া, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করানো, সেখানে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর মতন তাকে সিংহাসন থেকে টেনে হিঁচড়ে নামানোর মতন, এই যে এত কিছু একটা ঘটনাটা অত্যন্ত ঘৃণ্য, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এই এতগুলো যারা ধারণা করে ফেলেছিল, এতগুলো যারা পরিকল্পনা করে ফেলেছিল বা স্বপ্ন দেখে ফেলেছিল, তাদের কিন্তু একেবারে ব্যর্থ মনোরথ হয়ে তাদের আবার ঘরে ফিরতে হয়েছে। জানি না আমি ঠিকভাবে রাত্রিবেলা ঘুমোতে পেরেছেন কিনা, জানি না আমি এরপর থেকে আর রাত্রিবেলা ডিনার করবেন কিনা, না রাত্রিবেলা লাঞ্চ করবেন, দুপুরবেলায়
আপনার ব্রেকফাস্ট করবেন আর ভোরবেলা ঘুম থেকে উঠেই ডিনারটা সেরে নেবেন, এইরকম কিছু করবেন কিনা? কারণ এখন সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, তো ফলে খাবারের নিয়ম টিয়মের মধ্যেও তাদের নতুন করে আবার সাজাতে হচ্ছে, কারণ যেটা যেভাবে করতে যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো বঙ্গ রাজনীতির এই যে বিচিত্র রূপ, এটা কিন্তু সারা দেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, এবং যেটা অন্যান্য রাজ্যে হয় না সেটা যখন বাংলাতে হয় তখন মানুষ এটাকে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করতে বাধ্য হয়, যার কারণেই এই এত এত কথা বলা। এবং আমি বলেছিলাম আপনাদেরকে যে পুরো বিষয়টাকে তিনি ট্যাকেল করে নেবেন, কারণ তিনি ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন, ময়দান থেকে মাটি থেকে উঠে এসেছেন, এবং তিনি যে সমস্যার সমাধানের ক্ষমতা রাখেন এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। এটা ভারতবর্ষে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলে ব্যাপারটা অন্যরকম হতো, মার দেঙ্গে, ইয়ে কর দেঙ্গে, ও কর দেঙ্গে, তারপর বুলডোজার আছে, বুলডোজার ভেজ দেঙ্গে, ঘর একদম গুড়া কর দেঙ্গে, না মানে সব একদম গুড়িয়ে দেওয়ার মতন এইসব, মানে ক্ষমতা কত প্রবল আছে সেটা বোঝানোর হয়তো অনেক মুখ্যমন্ত্রী চেষ্টা করতেন ভারতবর্ষের, বর্তমানেও আর কি এই মুহূর্তেও আছেন পৃথিবীতে এরকম অনেক মুখ্যমন্ত্রী হয়তো বুলডোজার দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, তিনি সেই রাস্তায় যাননি। তিনি স্নেহের অস্ত্রে, তিনি করুণার অস্ত্রে, তিনি ভালোবাসার অস্ত্রে এই পুরো বিষয়টাকে জল করে দিয়েছেন। এইটাই অধিকারী সাহেবের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আপনাদের কি মনে হয় জানাবেন ভিডিওতে কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেন, শেয়ার তো করবেন জানি আমি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে নেবেন। নমস্কার, জয় হিন্দ।